জাতির শীর্ষ নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। এই গভীর শোকের মুহূর্তে আমি তার পরিবারের সদস্যবৃন্দ, রাজনৈতিক সহকর্মী এবং অগণিত কর্মী সমর্থকদের প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহর কাছে আমার প্রার্থনা, তিনি যেন আমাদের সবাইকে এই গভীর শোক কাটিয়ে ওঠার শক্তি দান করেন। বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। স্বৈরাচার ও ফেসিবাদের বিরুদ্ধে তার আপসহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা জুগিয়েছে। দেশ ও জাতির প্রতি তার সমুজ্জ্বল অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে তার অবিচল ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। এমন একজন মহান দূরদর্শী ও নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হবার নয়। প্রিয় দেশবাসী, এই শোকাবহ মুহূর্তে আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। একই সঙ্গে জাতির এই কঠিন সময়ে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। শোকের এই সময়ে কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে, সে বিষয়ে আমি সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। এই সময়ে আমাদের সবার দায়িত্বশীল ভূমিকা পালন করা অত্যন্ত জরুরি। প্রিয় দেশবাসী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। নামাজে জানাজা সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। প্রিয় দেশবাসী, আমি জানি আপনারা সবাই এই সময়ে অনেক আবেগাপ্লুত। আমি আশা করছি শোকের এই সময়ে আপনারা ধৈর্যের পরিচয় দেবেন এবং তার জানাজা সহ সকল আনুষ্ঠানিকতা পালনে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্য, শক্তি ও ঐক্যবদ্ধ থাকার ক্ষমতা দেন। আল্লাহ হাফিজ। বাংলাদেশে এখন 11:15। ইতিমধ্যে দেশের মানুষ জেনে গেছে, বিশ্ববাসীও জেনে গেছে, বাংলাদেশের একটি বড় রাজনৈতিক অধ্যায়ের শেষ করেছেন বেগম খালেদা জিয়া। দীর্ঘ 43 বছর একেবারে বাংলাদেশের ভোর বেলায় কনকনে ঠান্ডার মধ্যে যে খবর পেয়েছে বাংলাদেশের মানুষ, বেগম খালেদা জিয়া আর নেই। এই মুহূর্তের আসলে কি তথ্য দেব বুঝতে পারছি না দর্শক। 12টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় পর্যায়ে শোক পালন হবে এবং আগামীকাল প্রাতঃভোর জানাজা হবে, দাফন হবে শের বাংলা নগরে জিয়াউর রহমানের যে সমাধি, সেই সমাধির পাশে। এই খবরগুলো আসছে এবং আস্তে আস্তে শোকের পাল্লা ভারী হচ্ছে। কিছুক্ষণ আগে দেখলাম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক জানিয়েছেন। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দূতাবাস তারা শোক জানাচ্ছেন। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা কি বলবেন বোঝা যাচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে শোক। আসলে এমন এক সময় বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর যখন
একটা মাস পরেই একটা গণতন্ত্রে আবার পুনঃপ্রবর্তনের মহা আয়োজন চলছিল। আমি জানি না এই আয়োজনটা আসলে এই মুহূর্তে ঠিক কিভাবে চলবে। এটি অন্তত বেগম খালেদা জিয়ার স্মরণে 1 মাস পেছানো উচিত। আসলে এই অবস্থায় শুধু বিএনপি বলবো কেন, অন্যান্য সকল রাজনীতির জন্যই সবার জন্য একটা শোকের আবহ তৈরি হয়েছে। কষ্ট পেয়েছি আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের। এরা কোন প্রজন্মের তরুণ, কোন প্রজন্মের জানি না। তারা আজকের যে নির্বাচন হওয়ার কথা ছিল সেটি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বেগম খালেদা জিয়ার স্মরণে, কিন্তু দেখছি যে বিক্ষোভ চলছে। কারা তারা আজকে, আর আমি আর কিছু বলার মতো মানসিকতা নেই। দর্শক, একটা জিনিস সত্য, বাংলাদেশে অনেক রাজনীতিক আসবেন যাবেন, কিন্তু বেগম খালেদা জিয়ার মতন এইরকম বর্ণাঢ্য ক্যারিয়ার 43 বছরের, যার নামের আগে আপসহীন নেত্রী যুক্ত হয়, এই খ্যাতি পাওয়া এটা আসলে সৌভাগ্যের ব্যাপার। এত লম্বা সময়ে যার জন্ম, বেড়ে ওঠা, সংগ্রাম, আন্দোলন এবং মৃত্যু সব দেশের মাটিতে, কল্পনা করতে পারেন? এই স্থানটা বিএনপি পূরণ করতে পারবে না, কঠিন। শুধু বিএনপি বলবো না, বাংলাদেশের রাজনীতিতে আর দ্বিতীয় নিশ্চয়ই আসবেন, হয়তো আমরা তখন থাকবো না, কিন্তু এই জায়গাটা পূরণ হবার নয়। খালেদা জিয়ার মৃত্যু শুধু ব্যক্তি খালেদা জিয়ার মৃত্যু না, তারেক রহমানের মায়ের মৃত্যু না, এটা একটা জাতির গণতন্ত্রের আকাঙ্ক্ষার মৃত্যু। ভালো লাগতো যদি মানুষকে তো বিদায় নিতেই হবে, যদি তিনি গণতন্ত্রের একটা চূড়ান্ত বিজয় নির্বাচনের মধ্য দিয়ে পুনঃপ্রবর্তনের পর চলে যেতেন, হয়তো ভালো লাগতো। এগুলি আসলে সবকিছু সান্ত্বনার কথা, কষ্টের কথাও আছে, যে হয়তো উপযুক্ত সময়ে যদি শেখ হাসিনা বাধা না দিত, তাহলে তিনি সময় মতো চিকিৎসা নিয়ে আরো হয়তো কিছুদিন বেঁচে থাকতেন। সেটা পূরণ হলো না, কিন্তু তার জন্য বেগম খালেদা জিয়ার খুব একটা ক্ষতি হয়নি। গণতন্ত্রের ক্ষতি হয়েছে, কিন্তু গণতন্ত্র এইসব শোককে শক্তিতে পরিণত করতেও পারে, সেই করার চ্যালেঞ্জ হয়তো নেবে জাতি। দর্শক, আজকে বেগম খালেদা জিয়ার মৃত্যু গণতান্ত্রিক মানুষের আন্দোলনের প্রতীক, সেই প্রতীকটা আজকে চলে গেল। বিশ্বের যারা গণতন্ত্র বিশ্বাস করে, পশ্চিমা শক্তি বলেন, এশিয়ার শক্তি বলেন, সবাই আজকে নিশ্চয়ই স্মরণ করবে বেগম খালেদা জিয়াকে, এবং সেই বাণীগুলো আসছে বিভিন্ন জায়গা থেকে। এটা শুধু বাংলাদেশের অহংকার না, বিশ্বের গণতন্ত্রের ইতিহাসে যারা এরকম জীবন দিয়েছে, চলে গেছে, তাদের সাথে তুলনা করেন। নেলসন ম্যান্ডেলার কথা চিন্তা করেন, সাউথ আফ্রিকার। আরো অসংখ্য নেতা আছে, ইয়াসির আরাফাত, সবাই গণতন্ত্রের জন্য, মানুষের মুক্তির জন্য লড়াই করেছেন। বেগম খালেদা জিয়া এখন তাদের সারিতে চলে গেলেন। আরো অনেক মহামানব আছে, মনীষী আছে, তাদের নাম আসলে এই মুহূর্তে মনেও আসছে না। আজকে দর্শক, সত্যি কথা বলতে আমি এত বেশি আপ্লুত, শোকাহত। আমি নিজে বিএনপি রাজনীতি করি না, বিএনপি কখনো করার কোনো রেকর্ড আমার নাই, কিন্তু বারবার কষ্ট লাগছে। কারণ বেগম খালেদা যে রাইট ট্র্যাকে ছিলেন, আমার যেমন আকাঙ্ক্ষা ছিল আবার গণতন্ত্রে প্রবর্তন, বেগম খালেদা জিয়া তো সেই কাজটাই করছিলেন। আমি করছিলাম হয়তো আমার ভিডিওর মধ্য দিয়ে, আমার বক্তব্যের মধ্য দিয়ে। বেগম খালেদা জিয়া তো প্র্যাকটিক্যালি সেই কাজটি করতে করতে তিনি বিদায় নিলেন। আজকে আমারও যে আকাঙ্ক্ষা, তারও সেই একই আকাঙ্ক্ষা, সেই কারণে একটা নৈকট্য বা বন্ধন পাচ্ছি, সেই জন্য এত কথা বলা। আমি আগেই বলেছি, বেগম খালেদা জিয়া এখন বিএনপির মধ্যে। তিনি শুধু বিএনপি সম্পদ নন, তিনি দেশের মানুষের সম্পদ, গণতন্ত্রের সম্পদ, অধিকারহীন মানুষের সম্পদ। আশা করি এটা মনে রাখবেন। বেগম খালেদা জিয়া চলে গেছেন, কিন্তু সবাইকে স্পর্শ করে গেছেন। প্রতিটা গণতন্ত্রকর্মী মানুষ, স্বৈরাচার বিরোধী মানুষ, তাদের মনকে, হৃদয়কে স্পর্শ করে ভালোবাসা নিয়ে, দোয়া নিয়ে তিনি চলে গেছেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। গভীর ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সঙ্গে কিছু অনুভূতি শেয়ার করতে যাচ্ছি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার না ফেরার দেশে চলে যাওয়া নিয়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সকাল 6টায়, ইতিমধ্যে খবরটি আপনারা জানেন, সকাল 6টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এভার কেয়ার হসপিটালে। 43 বছরের রাজনৈতিক কেরিয়ার সেই সঙ্গে শেষ হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার।
জানা যায় তার মৃত্যুর সময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান, তার পরিবারবর্গ, বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী, তার ছোট ভাই ইস্কান্দার, তার পরিবার, তার বড় বোন সেলিমা রহমান, বিএনপি মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর এবং তার মেডিকেল টিমের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন তার মৃত্যুর সময়। আর তার মৃত্যুটি নিশ্চিত করেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। তো চলে গেলেন দীর্ঘ 43 বছরের রাজনৈতিক কেরিয়ারের অবসান ঘটিয়ে। পুরো জাতি শোকাহত তার এই মৃত্যুতে, দলমত নির্বিশেষে এই কথা নির্দ্বিধায় বলা যায়। কারণ এক সময়ের বিএনপি নেত্রী এবং বিএনপি দল থেকে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন, কিন্তু জীবন সায়ান্নে তিনি হয়ে উঠেছিলেন পুরো জাতির ঐক্যের প্রতীক। তিনি এমন একটি জায়গায় পৌঁছে গিয়েছিলেন যে পুরো জাতিকে তিনি কোনো কথা বললে, রাজনৈতিক বিভেদ যখন চূড়ান্ত হয়েছিল সাম্প্রতিককালেও, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যখন বিএনপি দলীয় নেতৃস্থানীয়দের খুব বাকবিতণ্ডা চলছিল, একটা যুদ্ধবিধি অবস্থা চলছিল বলতে গেলে, তারা অধ্যাপক ইউনূসের সব কাজকে বাধাগ্রস্ত করবার চেষ্টা করছিলেন। সংস্কার কর্মসূচি নিয়ে বিভেদ চূড়ান্ত হয়েছিল, তারা আক্রমণাত্মক হয়ে উঠেছিলেন অধ্যাপক ইউনূসের উপর। একদিনও তাকে সহ্য করবেন না বা করতে চাচ্ছেন না এমন একটি ভাব তাদের মধ্যে ফুটে উঠেছিল। আর এই বিষয়টি শুরু হয় কিন্তু খালেদা জিয়ার হস্তক্ষেপেই হয়। তিনি তাদের বলেছিলেন নেতৃস্থানীয়দের ডেকে যে অধ্যাপক ইউনূসকে অ্যান্টাগোনাইজ করলে বা তাকে শত্রু ভাবাপন্ন করে তুললে আমরা কি পাচ্ছি, বিএনপির কি লাভ তাতে। আর এই কথায় যথেষ্ট কাজ হয়েছিল। কথা কিন্তু খুবই সংক্ষিপ্ত কথা, ছোট একটি বাক্য, অনেক কাজ হয়েছিল। পরবর্তীতে আমরা দেখলাম যে বিএনপির নেতৃস্থানীয়রা সেই যুদ্ধদেহী অবস্থাটি থেকে সরে এসেছেন। না হলে অধ্যাপক ইউনূসের রাষ্ট্রীয় কার্য পরিচালনা করা খুব সহজ হতো না। এখন যে সহজ হচ্ছে তা না, আরও কঠিন হতে পারে। তো এই যে তার সংক্ষিপ্ত বক্তব্য, সংক্ষিপ্ত অথচ ব্যাপক এবং যার লাস্টিং ইম্প্যাক্ট রয়েছে, সেটি বোধহয় তার পক্ষেই সম্ভব। মিতবাক বলে তার একটি বিশেষণ তার নামের সঙ্গে জুড়ে যায়, সবসময় সেটি ছিল একেবারে। ক্ষমতায় আসবার আগে থেকে শুরু করে জীবন সায়ান্ন পর্যন্ত তিনি কম কথাই বলতেন। এমনকি তার সমালোচকরাও তার যে ভালো গুণাবলীগুলো নিয়ে কথা বলেন, এর মধ্যে তারা বলেন যে তিনি শুনতেন বেশি, বলতেন কম, অর্থাৎ তিনি ছিলেন মিতবাক। শব্দ চয়নে, বাক্যের ব্যবহারে, কাউকে আক্রমণ করতে গেলেও তার মধ্যে একটি পরিমিতি বোধ ছিল। কখনই তিনি পরিমিতি বোধ ছাড়িয়ে যাননি, এটি তার চারিত্রিক বৈশিষ্ট্যের অন্যতম একটি দিক। তো লেখক, গবেষক, রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ তার নিজের লেখা খালেদা বইতে তার সম্পর্কে কিছু মূল্যায়ন করেছেন, তার কিছু অবজারভেশন তার সম্পর্কে। তো সেখানে তিনি বলেছিলেন যে বাংলাদেশের সবচাইতে নিরপেক্ষ নির্বাচনে, 91 নির্বাচনের কথা বলা হচ্ছে, সবচাইতে নিরপেক্ষ নির্বাচনে প্রথমবার ভালোভাবে জনসমর্থন নিয়ে সত্যিকার অর্থে ভোটে জিতে যিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি বেগম খালেদা জিয়া। তার বইতে তিনি তার সম্পর্কে আরও কিছু অবজারভেশন দিয়েছেন। যেমন তিনি বলেছেন একজন পুরোদস্তুর গৃহবধূ থেকে, একজন সামান্য গৃহবধূ থেকে পুরোদস্তুর রাজনীতিবিদ তিনি হয়ে উঠেছিলেন। মহিউদ্দিন আহমেদ আরেক জায়গায় মন্তব্য করেছিলেন যে শেখ হাসিনা আমলে তিনি জনবিচ্ছিন্ন থাকতে বাধ্য হয়েছিলেন, ব্যাপক নির্যাতন, জুলুম, অন্যায়, অত্যাচারের শিকার হয়েছিলেন, কিন্তু তিনি কখনো হাল ছাড়েননি, ধৈর্য হারাননি। এটি তার অনন্য বৈশিষ্ট্য, মহিউদ্দিন আহমেদ উল্লেখ করেছিলেন। আর অনেকেই তাকে নিয়ে বই লিখেছেন, তাদের সেই সব বইতে, সেই সব মাহফুজুল্লাহ, খুব নাম করা ব্যক্তি, মাহফুজুল্লাহ তার লেখা বইতে খালেদা জিয়াকে নিয়ে অনেক পজিটিভ কথাবার্তা বলেছেন। আর অন্যদের লেখা অনেক বইতে অনেক কিছু আছে, সেই আলোচনা এখন গেলাম না। তো প্রিয় দর্শক, আমরা সবাই জানি বেগম খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন এবার কেয়ার হসপিটালে। তো তার এই শারীরিক অবস্থা এত খারাপ পর্যায়ে গেল কেন? তিনি যখন মারা গেলেন তার বয়স 80 হয়ে গিয়েছিল, কিন্তু 80 বছর বয়স হতে অনেকেই বেঁচে আছেন এবং তারা ভালোভাবে বেঁচে আছেন, সুস্থভাবে। সবচেয়ে বড় কথা হলো একদিন তো সবাইকে যেতে হবে, মৃত্যু অনিবার্য, এটিকে অ্যাভয়েড করবার কোনো উপায় নেই। কিন্তু কিছু মৃত্যু নানা রকম প্রশ্ন তুলে, প্রশ্নের উদ্রেক করে, প্রশ্ন জাগায় আমাদের মনে। কিছু মৃত্যু না আসলে, সেগুলো হত্যাকাণ্ড, সেগুলো পরিকল্পিত। বেগম খালেদা জিয়ার মৃত্যু তেমনি একটি মৃত্যু আমি মনে করি। সেই বিশ্লেষণে আসছি আমি কিছুক্ষণের মধ্যে। তার আগে একটু পেছনে আলোকপাত করে নিতে চাই। প্রিয় দর্শক, আমাদের জানা আছে 1981 30 মে সফল এবং সার্থক রাষ্ট্রপতি, যিনি শুধু রাজনীতিবিদ ছিলেন না, রাজনীতিজ্ঞ হয়ে উঠেছিলেন। সেনা কর্মকর্তা থেকে রাজনীতিবিদ, রাষ্ট্রপ্রধান এবং একটি পর্যায়ে রাজনীতিজ্ঞ, যেটিকে ইংরেজিতে আমরা বলি স্টেটসম্যান হয়ে উঠেছিলেন আপাতমস্তক সৎ ব্যক্তিগত জীবনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জিয়াউর রহমান কিছু বিপদগামী, পদভ্রষ্ট সেনা কর্মকর্তার দ্বারা সংগঠিত একটি সামরিক কুতে নিহত হন 1981 30 মে। আর এর ঠিক 7 মাস পর বেগম খালেদা জিয়া বিএনপি রাজনীতিতে জয়েন করেন। নিছক একজন গৃহবধূ রাজনীতিতে জয়েন করলেন, এবং সেই সময়টি ছিল 3 জানুয়ারি 1982, 7 মাসের কম সময়, এবং তার বয়স ছিল 40-এর নিচে। শি ওয়াজ আন্ডার 40। প্রথমে তিনি ভাইস চেয়ারপারসন হিসেবে জয়েন করেন, তারপর ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং শেষে চেয়ারপারসন। তো 82-তে যুক্ত হলেন। 83-তে এরশাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়া শুরু করলেন, এবং তার নেতৃত্বে গঠিত 7 দলীয় জোট। এটি নিরপেক্ষ বিশ্লেষকদের এবং পর্যবেক্ষকদের ধারণা যে এরশাদ খেদাও আন্দোলনে
নানা রকম জোট সেখানে ক্রিয়াশীল ছিল। আওয়ামী লীগের 8 দলীয় জোট, বাম দলগুলোর 5 দলীয় জোট, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির 7 দলীয় জোট, এই সবগুলো জোট একসঙ্গে হয়ে এরশাদ বিরোধী আন্দোলন করেছিল, সেটি সত্যি। কিন্তু নিরপেক্ষ বিশ্লেষণে দেখা যায় যে 7 দলীয় জোট বেগম জিয়ার নেতৃত্বে সেখানে সবচাইতে ভাইটাল ভূমিকা পালন করেছিল, সবচাইতে ক্রিয়াশীল ছিল 7 দলীয় জোট এবং এটির ইম্প্যাক্ট। তো অবশেষে সবচাইতে যেটি বলছিলাম যে নিরপেক্ষ নির্বাচনে 91-তে সরকার গঠন করা হয়, তিনি প্রধানমন্ত্রী করেন। তিনি আরও 2বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন, যদিও 96 নির্বাচনে তাকে সরকার ভেঙে দিতে হয়। দ্বিতীয়বার নির্বাচনে আবার হাসিনা এবং আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসে, শেখ হাসিনা। তো তার সেই শাসনামলটি কেমন ছিল? দোষে গুণে মিলেই ছিল। খালেদা জিয়ার শাসন কার্যকে সমালোচনা করতে ছিল, নাকি থাকবে? না, থাকবে না। তিনি কিছু ভুল ত্রুটি করেছিলেন, মানুষ হিসেবে তিনি মানবীয় যেসব লিমিটেশন সেসবের উঠতেছিলেন না, কিছু ভুলভ্রান্তি ছিল। তারপরেও মোটা দাগে তিনি ভালোভাবেই দেশ চালাচ্ছিলেন। বিশ্লেষণ অন্তত সেটি দেখা যায়, অনেক বিষয়ে সফলতা ছিল তার। তো অর্থনীতি থেকে শুরু করে কৃষি, পররাষ্ট্র, এসব বিষয়ে যথেষ্ট সফলতা ছিল এবং অনেক সমালোচনার জায়গাও আছে। তো তার পরবর্তীতে যা ঘটল, এই দেশে একটি 1/11 হলো 2007-এর 11 জানুয়ারি। সামরিক সমর্থিত একটি তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসলো। আর সেই সরকার ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের শেখ হাসিনা থেকে শুরু করে বিএনপি চেয়ারপারসন এবং তখনকার প্রধানমন্ত্রী তাকেও গ্রেপ্তার করা হলো। খালেদা জিয়ার 2 সন্তান তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোকেও গ্রেপ্তার করা হলো। পরবর্তীতে তারেক রহমানকে নির্যাতন করা হলো, শারীরিকভাবে তিনি প্রচণ্ড রকমের নির্যাতিত হলেন এবং একটি সময় তিনি 2008-এ দেশ ত্যাগ করলেন, যুক্তরাজ্যে চলে গেলেন, লন্ডনে থাকা শুরু করলেন। আরাফাত রহমান কোকোকে চিকিৎসার জন্য মালয়েশিয়া পাঠিয়ে দেওয়া হলো এবং সেখানে 2015 জানুয়ারিতে তার মৃত্যু হলো। দুঃখজনক করুণ মৃত্যু হলো আরাফাত রহমান কোকোর। আর তখন খালেদা জিয়া তার গুলশানের কার্যালয়ে গৃহবন্দী, অবরুদ্ধ। তখন বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করবার চেষ্টা করছিল, কারণ 2014-তে একটি ইঞ্জিনিয়ার্ড ইলেকশন, কেউ ভোট দেয়নি। 2014 নির্বাচনে ইলেকশন করে শেখ হাসিনা ক্ষমতায় আসলেন। তো 15-তে আন্দোলন গড়ে তোলা হলো, তার আগেও আন্দোলন গড়ে তোলা হয়েছিল, 13-তেও কিন্তু আন্দোলন হয়েছিল। তো তখনও সেই আন্দোলন দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। 15-তে যে আন্দোলন গড়ে তোলা হয়েছিল সেই আন্দোলনও দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু তাকে তার কার্যালয়ে অবরুদ্ধ করা হয়। প্রিয় দর্শক, এগুলো আপনাদের জানা আছে। এবং নানা রকম ট্রাক ভ্যান দিয়ে তার রাস্তা অবরুদ্ধ করা হয়, তিনি যাতে বেরোতে না পারেন। যেটিকে এখন অন্য অনেকে বলছেন বিএনপি নেতাদের যে আপনারা বাড়ির ট্রাক সরাতে পারেননি, আপনারা কি আন্দোলন করেছেন আর করবেন। সো বাড়ির ট্রাক দিয়ে তার গতিবিধি অবরুদ্ধ করা হয়, তাকে বের হতে দেওয়া হয় না। সেই অবস্থায় তার ছোট সন্তান আরাফাত রহমান কোকো মালয়েশিয়ায় মারা যান। খুবই বেদনাবিধুর ছিল বিষয়টি। এক বক্তব্যে তিনি বলেছিলেন, আমি অল্প বয়সে স্বামী হারিয়েছি, আমার স্বামী জিয়াউর রহমানকে রাষ্ট্রপতি হারিয়েছি, আমি আমার এক সন্তান হারিয়েছি, জেলে থাকা অবস্থায় আমি আমার মা তৈয়বা মজুমদারকে হারিয়েছি, আমার হারাবার কিচ্ছু নেই, এই দেশের মানুষ, এই দেশের মাটি, এটি আমার ঠিকানা। তিনি বলেছিলেন খুবই আবেগাপ্লুত একটি বার্তায়। তো এই সেই খালেদা জিয়া, জুলুম নির্যাতন সব কিছু তিনি সহ্য করেছেন। পারিবারিক ট্র্যাজেডি কি ঘটেনি তার জীবনে, সব কিছু ঘটেছে, কিন্তু সব কিছু তিনি চরম ধৈর্যের সঙ্গে মোকাবেলা করেছেন। ধৈর্য তার আরেকটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল, চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে একটি বিষয় ছিল ধৈর্য। এবং পরমত সহিষ্ণুতা কিন্তু তার মধ্যে ছিল না, এই কথা বলা যাবে না। তিনি শেখ হাসিনার মতো ডিক্টেটর ছিলেন, তিনি শুধু বলতেন, কারো কথা শুনতেন না, এরকম ছিলেন না বেগম খালেদা জিয়া। তার মধ্যে পরমত সহিষ্ণুতা দেখা গিয়েছে। এবং আন্দোলনে তিনি ছিলেন অকুতু ভয় এবং আপোষহীন। বিশেষভাবে এরশাদ বিরোধী আন্দোলনে তিনি আপোষহীন নেত্রীর খ্যাতিটি অর্জন করেছিলেন। এটি বিএনপির কেউ তাকে দিয়ে দেয়নি, তিনি অর্জন করেছিলেন, এটি তার অর্জন ছিল। 9 বছরের এরশাদ বিরোধী আন্দোলনে তার যে অগ্রণী ভূমিকা, আপোষহীন ভূমিকা, সেখানে আমাদের শেখ হাসিনার ভূমিকার কথা মনে আছে। চট্টগ্রামে লালদিঘির ময়দানে আওয়ামী লীগের এক বিশাল সমাবেশে তিনি বলেছিলেন, এরশাদের সঙ্গে যারা নির্বাচনে যাবে, 86 নির্বাচনের কথা বলা হচ্ছে প্রিয় দর্শক, এরশাদের সঙ্গে যারা এই নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা জাতীয় বেঈমান। আওয়ামী লীগ কিন্তু সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল, বেগম খালেদা জিয়া বা তার দল করেনি। তো জাতীয় বিমান আমরা চিনে ফেলেছিলাম তখনই। তো যাই হোক, বেগম খালেদা জিয়া তিনি সেই 9 বছরের আন্দোলনে আপোষহীন নেত্রীর খ্যাতিটি অর্জন করেছিলেন। তো তিনি রাজপথে আন্দোলন সংগ্রামে ছিলেন আপোষহীন, কিন্তু প্রয়োজন হলে রাষ্ট্রের স্বার্থে, দেশের স্বার্থে, দলের স্বার্থে তাকে কখনো প্রতিপক্ষের সঙ্গে বা সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে, কিংবা কখনো কখনো সমমনা না, বিপরীত চিন্তা ধারণ করেন এমন দলগুলোর সঙ্গেও জোট করতে তিনি দ্বিধা করেননি। প্রয়োজন হলে সমঝোতা করেছেন এবং সেগুলো ছিল যৌক্তিক সমঝোতা। বৃহত্তর উদ্দেশ্য ছিল সেগুলোর পেছনে, বিশ্লেষণে সেগুলি অন্তত দেখা যাচ্ছে। তো তাই বলছিলাম, তিনি পরমত সহিষ্ণু ছিলেন, চরম ধৈর্যশীল ছিলেন এবং আপোষহীন তো ছিলেনই। তো সেই খালেদা জিয়া অসুস্থ হলেন একটি পর্যায়ে, কারাগারে থাকা অবস্থা। আর কেন তিনি কারাগারে গেলেন, তার বিরুদ্ধে মামলা হলো, এমন সব মামলা যেগুলো হাস্যকর। বাংলাদেশের প্রেক্ষাপটে 2-2.5-3 কোটি টাকার গরমিল পাওয়া গেছে। আর সেটি কি তিনি আত্মসাৎ করেননি, টাকা সম্ভবত এক ফান্ড থেকে আরেক ফান্ডে বা এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছিল, সেই জিয়া চ্যারিটেবল ট্রাস্ট বিষয়ক ব্যাপারটি। তো সেই মামলায় তাকে জেল দেওয়া হলো, তাকে কারাগারে আটকে রাখা হলো। তিনি জেলে থেকে অসুস্থ হয়ে পড়লেন। অনেকের ধারণা সেখানে তাকে স্লোলি পয়জন করা হয়েছে, তিনি স্লো পয়জনিংয়ের শিকার হয়েছিলেন। তো বারবার দলের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে, দেশবাসীর পক্ষ থেকে দাবি উঠেছিল তাকে বিদেশে চিকিৎসা নিতে যেতে দেওয়া হোক। কিন্তু শেখ হাসিনা, সেই সর্বকালের সর্বনিকৃষ্ট পিশাচ,
এবং সেই বিভৎস মনস্টার এখন যিনি ভারতে পালিয়ে আছেন, তার প্রিয় দেশ ভারতে পালিয়ে আছেন, তিনি ভারতীয়দের আশ্রিতা, তার আত্মমর্যাদা বোধ থাকলে সেখানে তিনি থাকতে পারতেন না, মহা আনন্দেই আছেন, পিকনিক করছেন সেখানে তিনি। তো সেই শেখ হাসিনা তাকে বিদেশে চিকিৎসা নিতে যেতে দিলেন না, নানা উছিলায়, এবং শুধু নানা উছিলা না, বিভৎস সব মন্তব্য করলেন যে তাকে বাসায় থাকতে দিয়েছি। প্রিয় দর্শক, আপনাদের জানা আছে এক পর্যায়ে তাকে নিজের বাসায় অবরুদ্ধ করা হয়, জেলখানা থেকে বাসায় তিনি কিছুদিন থাকবার সুযোগ পেয়েছিলেন, তাকে বাসায় থাকতে দিয়েছে, এটাই তো বেশি। আরো জঘন্য জঘন্য কথা শেখ হাসিনা বলেছিলেন, সেই পিশাচ বলেছিলেন বয়স হয়েছে এখন তো যাবে, যাওয়ার সময়, এটা নিয়ে তো হাউকাউ করার কি আছে। তারপর তার লিভার সংক্রান্ত জটিলতা এবং আরো অন্যান্য অনেক জটিলতা ছিল, ফুসফুস সংক্রান্ত জটিলতা। তো তখন তাকে বলা হয়েছিল যে কি খাইলে লিভার নষ্ট হয় আপনারা জানেন, কটূক্তি করছিলেন, বাজেভাবে বাজে ইঙ্গিত করছিলেন। তো সম্ভবত তারই এসব খেয়ে অভ্যেস, বা তিনি সবসময় খেতেন, না হলে তার জানবার কথা না, তিনি কি করে জানবেন এসব। তো দেখেছি আমরা শেখ হাসিনা তাকে কি করেছিলেন, কি নির্যাতন, কি জুলুম, কি অত্যাচারের শিকার হয়েছিলেন এই প্রয়াত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক, এবং তার ডিসপেন্সার, তার সেবা দাস, সেই বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের দ্বারা নির্যাতিত হয়েছিলেন কিভাবে, সেটি আমরা দেখেছি। বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা কলকাঠি নেড়েছে, তাকে বাড়ি থেকে উচ্ছেদ করা হলো, এবং সেটি করা হলো 2010-এ। 111 সরকার গঠন 111 তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যখন নির্বাচন হলো, হাসিনা সরকার গঠন করলেন 2010-এ, তাকে সে 28 বছর ধরে যে বাড়িতে তিনি থাকছিলেন ক্যান্টনমেন্টের, সেই বাড়ি থেকে তাকে বের করে দেওয়া হয়। এবং এইসব বিষয়ে কলকাঠি নাড়েন কিছু সেনা কর্মকর্তা। আমি এখানে সেনাবাহিনীর সার্বিকভাবে পুরো সেনাবাহিনীকে দায়ী করছি না, কিছু কর্মকর্তা তো এভাবে দায়ী ছিলেন এইসব বিষয়ে। তো এই সব কিছুর ঊর্ধ্বে তিনি চলে গেলেন, আর তাকে যদি সময় মতো চিকিৎসা নিতে দেওয়া হতো তাহলে তিনি হয়তো আমাদের মাঝে আরো কিছুদিন বেঁচে থাকতে পারতেন এবং সুস্থভাবে বেঁচে থাকতে পারতেন। আমাদের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, তার বয়স এখন সম্ভবত 85 হয়েছে, তিনি 85-তে পা দিয়েছেন। তিনি ভালো আছেন, সুস্থ আছেন, কারণ দরকার হলে তিনি চিকিৎসা নিতে পারছেন, ওষুধ খেতে পারছেন, ভালো থাকতে পারছেন। যে কোনো মানুষই চিকিৎসা নিতে হয় তাকে যখন দরকার হয়, যদি দেশে না হয়, তার চিকিৎসার সামর্থ্য থাকলে, সুযোগ থাকলে বিদেশেও চিকিৎসা নেন অনেকে, সেটি দোষের কিছু না। শেখ হাসিনার ভালো করে জানবার কথা ছিল, খালেদা জিয়া এমন কোনো লোক ছিলেন না যে তার মতো পালিয়ে যাবেন, কখনোই তিনি পালিয়ে যেতেন না। আমরা শুনেছিলাম 111-এর সময় 2007-এর এপ্রিলের দিকে একটি গুজব চাউর হয়েছিল যে খালেদা জিয়া সৌদি আরবে গিয়ে আশ্রয় নেবেন, সেখানে এক্সাইলে যাবেন তিনি, সেখানে তিনি কি বলে এটিকে, এক্সাইলের বাংলাটি হলো নির্বাসনে থাকবেন তিনি সেখানে, সেলফ এক্সাইল্ড। হয়নি সেটি, খালেদা জিয়া প্রত্যাখ্যান করেছিলেন, সেই গুজব তিনি উড়িয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন না, আমি এই দেশেরই মানুষ, আমার জন্ম এই দেশে, আমার অন্য কোনো ঠিকানা নাই, মাটি মানুষ সবাই আমার, আমি এখানেই থাকবো, এই সেই খালেদা জিয়া। আর তাকে বিদেশে চিকিৎসা নিতে দেওয়া হয়নি। হাসিনা বোঝাতে চেয়েছিলেন তিনি চিকিৎসা নিতে গেলে আর আসবেন না, আর হাসিনা নির্যাতনও তাকে করতে পারবেন না, এই পেশার যেরকম ধারণাই পোষণ করতেন। তাই আমি খালেদার মৃত্যুর জন্য, বেগম খালেদা জিয়ার মৃত্যুর জন্য শেখ হাসিনাকে দায়ী করছি। শেখ হাসিনা ইজ এ মার্ডারার। মার্ডারার তো আগেই আছে, শত শত হাজার হাজার মানুষকে মেরেছেন, নির্যাতন করেছেন। স্পেসিফিকলি তিনি খালেদা জিয়ারও মার্ডারার, তিনি খালেদা জিয়াকে মার্ডার করেছেন। কোন করেছেন? সে কিল্ড খালেদা জিয়া। আমি এর বাইরে আর কোনো সিদ্ধান্তে আসতে পারছি না। তার সে অমানবিক প্রত্যাখ্যান, তার বিদেশে চিকিৎসা নিতে দেওয়ার বিষয়টি খালেদা জিয়ার মৃত্যুকে ত্বরান্বিত করেছে, তার শারীরিক অবস্থাগুলোকে কমপ্লিকেটেড করেছে। তো এই সব কিছু ইতিহাসের অংশ হয়ে থাকবে। শেখ হাসিনাও ইতিহাসের অংশ হয়ে থাকবেন এবং আছেন, বেগম খালেদা জিয়াও ইতিহাসের অংশ হয়ে গেলেন। কিন্তু দুজনের মূল্যায়ন আলাদাভাবে হবে, ইতিহাস দুজনকে আলাদাভাবে মূল্যায়ন করবে, এইটি স্বাভাবিক। সবাই ইতিহাসের অংশ হয়, কিন্তু ইতিহাস যার যে মূল্যায়ন, যে যতটুকু মূল্যায়ন পেতে পারে, সময় মতো ইতিহাস তাকে সেইভাবে মূল্যায়ন করে দেয়। এটি কেউ পাল্টাতে পারে না, ইতিহাসের গতিপথ পাল্টানো যায় না। প্রিয় দর্শক, ভালো থাকবেন। শেষ করবার আগে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। তারেক রহমান সহ তার পরিবারবর্গ এবং খালেদা জিয়ার পিতৃপক্ষের, তার ভাই বোন, অন্য যারা বেঁচে আছেন, সবার প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এবং খালেদা জিয়া জাতীয় ইতিহাসে, জাতির কাছে তার স্মৃতি চিরজাগরুক থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।